প্রিয় দর্শক, আমরা খেলার জগৎ অনুষ্ঠানের প্রতিটা পর্বে চেষ্টা করি একজন ক্রীড়া সংগঠক বা ক্রীড়া নিয়ে যিনি কাজ করছেন তার কথাগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরতে। ঠিক আজকেও আমাদের সঙ্গে একজন ক্রীড়া সংগঠক উপস্থিত আছেন, রফিকুল ইসলাম বাবু, প্রেসিডেন্ট ইন্দিরা রোড ক্লাব, এবং সেই সাথে তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয়টি আসলে শুনতে চাই যে আমরা আসলে দেখছি যে আমাদের বিভিন্ন উপদেষ্টা হিসেবে আসলে সকলেই কাজ করছে, এবং আমরা আমাদের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, যাকে কিনা আমরা বর্তমান প্রেসিডেন্ট হিসেবেও দেখছি, এই যে স্বাধীন বাংলাদেশ সবাই আসলে বলছে, সেই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হয় যে কতটা পরিবর্তন হবে বা কতটা পরিবর্তন আপনি আশা করেন? ধন্যবাদ। প্রথমে আমি এই যে সাম্প্রতিককালে যে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যাতে তাদের জান্নাতবাসী করে সেটা দোয়া করি, এবং যারা আহত আছে তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করে এবং তাদের পাশে যাতে দেশবাসী থাকে সেটার আহ্বান জানাচ্ছি। আমি বলছি যে দেখেন, সারা বাংলাদেশে একটি পরিবর্তনের ছোঁয়া লেগেছে, কারণ বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাটা এসছে, আপনি দেখেন ছাত্র জনতার এবং সাধারণ মানুষ সকলেই কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল, এবং এটার ফলে আজকে দেখেন সবাই কিন্তু আজকে একটা বিভিন্ন জায়গায় যে একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে সেটার ধারাবাহিকতা কিন্তু ক্রীড়াঙ্গনে এসছে। কারণ ক্রীড়াঙ্গনে দেখেন অধিকাংশ ফেডারেশনগুলিতে কিন্তু তাদের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অন্যান্য প্রভাবশালী যারা কর্মকর্তারা ছিল তারা কিন্তু অনুপস্থিত। এটার ধারাবাহিকতা কিন্তু ক্রিকেটেও কিন্তু সেটা আছে। ক্রিকেট বোর্ডে কিন্তু অনেক প্রভাবশালী কর্মকর্তারা এখন বোর্ডে নেই, কিছু সংখ্যক আছে। আমরা আশা করছি যে যিনি এখন প্রেসিডেন্ট হয়েছেন তিনি এই পরিবর্তনের ধারাটা অব্যাহত রাখবে, এবং পরিবর্তন করার ফলে যে দেখেন বাংলাদেশ দল এই যে কিছুটা পরিবর্তিত হওয়ার পরেই কিন্তু বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়েছে, প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে। এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিষয়, গর্বের বিষয়, এবং আমরা সারা বিশ্ব কিন্তু বাংলাদেশকে দেখেছে বাংলাদেশ কিভাবে পাকিস্তানকে পর্যুদস্ত করেছে এবং পরাজিত করেছে। আমরা আশা করছি যে এই ক্রিকেটেও আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট আছে উনি পরিবর্তনটা অব্যাহত রাখবেন, কারণ অতীতে যারা কাজ করেছে তারা বিভিন্নভাবে সমালোচিত, এবং আমি স্পেশালি বলবো যে তারা যে স্বৈরাচারের দোসর হিসাবে কাজ করেছে তাদের কিন্তু আর বোর্ডে থাকার কোনো যোগ্যতা নেই, তারা কিন্তু অটোমেটিক সরে যাওয়ার কথা। তো যারা আছে তারা কিভাবে সরবে, তারা কিভাবে পদক্ষেপ নেবে সেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট এখন নির্ধারণ করবে। পাকিস্তান প্রসঙ্গ আপনি এনেছেন, সেই জায়গাটা থেকে যদি জিজ্ঞেস করি যে সবাই আসলে পারফরমেন্স করছে, এখন কি আসলে পারফরমেন্সের সময়, নাকি আগে যেভাবে আসলে তেলবাজি করে দলে থাকা হতো সেটি আসলে ঘুচিয়ে যাবে, কি মনে হয়? এখানে অনেক ইন্টারফেয়ারেন্স হতো, যেটার ফলে কিন্তু বাংলাদেশের টিমের কন্টিনিউয়াসলি ব্যর্থতার পরিচয় দিয়ে আসছিল। আপনি দেখেন টি-20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ সব কিছুতে কিন্তু ব্যর্থতার ছোঁয়া লেগেছে, যদিও সারা বিশ্ব কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক আশা করেছিল যে বাংলাদেশ অনেক ভালো করবে, কিন্তু ফাইনালি দেখা গেছে যে আমাদের যে ইন্টারফেয়ারেন্স এবং টিমের ভিতরে যে বিভিন্ন কোন্দল, এক রকম এক ধরনের এক মত, বিভিন্ন অফিসিয়ালদের বিভিন্ন মত, এই মতের কারণে কিন্তু আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে, আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটার থেকে কিন্তু আমরা কিছুটা হলে বেরিয়ে আসছি, এবং আমি আশা করছি ভবিষ্যতে আমরা আবার পরিপূর্ণভাবে বেরিয়ে আসবো, এবং একটি জবাবদিহিতামূলক একটি বোর্ড গঠিত হবে, যে বোর্ডের যার দায়িত্ব সে পালন করবে, সেটা হলেই কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধারাবাহিকতায় আমাদের ইন্ডিয়ার সাথেও ম্যাচ আছে, কিন্তু আমরা আসলে যে সংবাদগুলো দেখছি বা চোখে পড়ছে সেই জায়গাটা থেকে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ইন্ডিয়ার সাথে সিরিজটি খেলা, এবং সেখানে কি বাংলাদেশ টিমের আসলে যাওয়াটা উচিত হবে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, যদি কন্টিনিউয়াসলি এরকম হুমকি থাকে বাংলাদেশ টিমের প্রতি, তাহলে এটা কিন্তু সরকারের বিবেচ্য বিষয়, তারা কি সিদ্ধান্ত নেবে। এবং ভারতীয় সরকার যদি বাংলাদেশকে তাদের নিরাপত্তা বিষয়ে, আমাদের দেশের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করতে পারে, তাহলে কিন্তু ওখানে যাওয়া উচিত। আর একটি জিনিস মনে রাখতে হবে, অতীতে যতবার বাংলাদেশ ভারতে খেলতে গিয়েছে তখন কিন্তু আমাদের পরিপূর্ণ টিম কখনো খেলতে যায়নি বা যেতে পারেনি। দেখেন লাস্ট যখন গিয়েছে তখন কিন্তু আমাদের অনেক নামকরা কিছু খেলোয়াড়, আমি নাম মেনশন করছি না, তারা কিন্তু যেতে পারেনি। এখনও সেটার কিন্তু অব্যাহত আছে, সেটার ধারাবাহিকতায় এখন আমরা লক্ষ্য করছি। আমরা চাই বাংলাদেশ পরিপূর্ণ শক্তি নিয়ে ভারতের মোকাবেলা করুক, এবং বাংলাদেশ সাম্প্রতিককালে যে পারফর্ম করেছে পাকিস্তানের সাথে, সেটার কারণে কিন্তু ইন্ডিয়াও কিন্তু একটু শঙ্কিত আছে। আমরা চাই যে বাংলাদেশ পরিপূর্ণ শক্তি নিয়ে খেলুক, এবং নিরাপত্তার বিষয়ে ভারতের কাছ থেকে আমরা একটা আশ্বস্ত চাই যে আমাদের খেলোয়াড়রা নিরাপদে থাকবে, এই ট্যুরটা নির্বিঘ্নে হবে।
আপনি যেহেতু দেখছেন আমাদের সাবেক অধিনায়ক এবং সাবেক ক্রিকেটার, তিনি বর্তমান প্রেসিডেন্ট, মানুষ তাকে গ্রহণ করেছে বলতে গেলে, এবং আগামী বছর আমাদের ইলেকশন হবে, সেই জায়গাটুকু যদি কথা বলি, তিনি কতটা পরিবর্তন করবেন। এবং একটা সময় দেখেছি যে তিনি সিলেক্টর হিসেবে কাজ করেছেন এবং বিসিবি থেকে পদত্যাগপত্র দিয়ে গেছেন, তিনি আবার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে আছেন, তার কাছ থেকে আসার জায়গাটা কোথায়, কতটা পরিবর্তন হবে? বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে সেটা হলো আগামী নির্বাচন পর্যন্ত একটি মানে বিসিবির নির্বাচন আগামী বছরের অক্টোবর মাসে খুব সম্ভবত অনুষ্ঠিত হবে, সেই পর্যন্ত একটি ভোট চালানোর জন্য প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে এবং ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা কীভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায় এবং সঠিকভাবে করা যায়। আমরা চাই উনি এর ভিতরে উনি যতদিন আছে, ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি, আমরা একসাথে খেলেছি, সেই 83-84 সাল থেকে আমরা রূপালী ব্যাংকে একসাথে খেলেছি এবং তখন থেকে আমি ওনাকে চিনি এবং সে যে কী ধরনের ডেসপারেট, যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে গেলে সে এটা মানে সম্পন্ন না করে সে কিন্তু ওখান থেকে পিছপা হয় না। সুতরাং আমরা আশা করি অনেক ভালো ভালো সিদ্ধান্ত নেবে এবং যেটা ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে। আপনি এই ক্রীড়া ব্যবস্থাপনার সাথে অনেকদিন ধরেই জড়িত ছিলেন, বিসিবির সাথেও কাজ করেছেন, বিভিন্ন ক্লাবে আপনি সংযুক্ত ছিলেন, সেই জায়গাটা থেকে এখন আপনি ইন্দিরা রোড ক্লাবের প্রেসিডেন্ট। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি আসলে কোন জায়গাগুলোতে পরিবর্তন চান এবং নিজে আসলে কোন দায়িত্বে যেতে চান, কি নিয়ে কাজ করতে চান, কোন কোন জায়গায় আসলে পরিবর্তন আনতে চান আপনার হাত ধরে? আমি চাই ক্রিকেট খেলাটা একটা মানে রাজকীয় খেলা এবং ব্যয়বহুল খেলা। আমি চাই যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যে ক্রিকেটাররা আসার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সেটা দূর করা, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক ক্রিকেট কমিটি আছে সেই বডিগুলি চালু করা এবং তাদের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়াড়কে কালেক্ট করা এবং যারা যোগ্য আছে তাদেরকে এই সেন্ট্রালি ঢাকায় নিয়ে আসা এবং তাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়া এবং তাদেরকে আমাদের পাইপলাইনে রাখা, যে বাংলাদেশের ভবিষ্যতে হাল ধরতে পারে এরকম বেশ কিছু ক্রিকেটার আনা। তারপরে আরেকটি জিনিস আছে, আপনি দেখেন উইমেন ক্রিকেট, এটা কিন্তু আমার হাত ধরেই হয়েছিল 2006 সালে, সেটার দায়িত্বে ছিলাম আমি এবং দেখেন ওইখান থেকে শুরু এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের মেয়েরা কতটুকু এগিয়েছে এবং তাদের যে ল্যাকিংসগুলি আছে সেগুলি দূর করে তাদেরকে আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের যে সমস্ত প্রয়োজন আছে, যে সমস্ত ল্যাকিংস আছে, যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার সেগুলি এনশিওর করা। যদি মেয়েদের জায়গাটা বলি, যে মেয়েদেরও আসলে বিভিন্ন ক্লাব আসলে আয়োজন করছে, সাথে আছে, কিন্তু কাউন্সিলর পদ আসলে তাদেরকে দেয়া হচ্ছে না, সেটি আসলে মেয়েদের খেলা চালানোর জন্য কতটা জরুরি এবং একই সাথে আপনি যদি আম্পায়ারিংয়ের জায়গাটাও আসলে বলেন। মেয়েরাও কিন্তু তাদের মাধ্যমে অনেক সফলতা এসেছে এবং তারা ভালো ভালো দেশকে হারিয়ে প্রমাণ করেছে যে আমাদের বাংলাদেশের মেয়েরাও কিন্তু সব কিছু পারে। সুতরাং এই পারার ক্ষেত্রেই আমরা বসে থাকবো না, আমরা যদি একটা জিনিস করতে পারি সেটা হলো বিভিন্ন ক্লাব আছে, প্রিমিয়ার ডিভিশনে অনেকগুলি মেয়েদের ক্লাব আছে, ফার্স্ট ডিভিশন আছে, আমরা বোর্ডের কাছে বর্তমান বোর্ডের প্রেসিডেন্টের কাছে একটি আবেদন করব যে এই ক্লাবগুলি যে স্বীকৃতিস্বরূপ যাতে একজন করে কাউন্সিলর করা হয়, কারণ একটি কাউন্সিলর করার ফলে কিন্তু যে ক্লাবগুলি মেয়েদের নিয়ে কাজ করছে তারা আরও উৎসাহিত হবে এবং অনেকেই এগিয়ে আসবে, অনেক স্পন্সর কোম্পানি এগিয়ে আসবে। আসলে তাদের একটি স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি কাউন্সিলরের মাধ্যমে তাদের বোর্ডের একটি অংশ হয়ে যাওয়া, যে তাদেরও মতামতের একটি মূল্যায়ন করা উচিত। আমার মনে হয়, এটা আমি আগেও বলেছিলাম মিডিয়াতে, যে তাদেরকে কাউন্সিলরশিপ দেওয়া উচিত। এখনও দাবি জানাচ্ছি যে তাদেরকে স্বীকৃতিস্বরূপ প্রত্যেকটা উইমেন ক্লাব, যতগুলি ক্লাব আছে সবগুলিকে কাউন্সিলরশিপ দিলে আমাদের ক্রিকেটটা আরও এগিয়ে যাবে, মেয়েরা আরও উৎসাহিত হবে, এনকারেজড হবে। আমরা আসলে যেটা দুর্নীতি নিয়ে কথা বলছি আসলে, কিন্তু স্পেসিফিকলি আসলে কোন ব্যক্তি দুর্নীতি করেছে ক্রিকেট বোর্ডে বা কতটুকু করেছে সেটা আসলে সেই পরিমাপ আসলে আমাদের জানা নেই। দুর্নীতির পরিমাপটা আমাদের জানা নেই। যদি আমরা জানতে চাই তাহলে সেটা আসলে কিভাবে সম্ভব, এই দুর্নীতি আসলে খুঁজে বের করা? আপনি একটি জিনিস দেখেন, বাংলাদেশ ক্রিকেটটা যদি একটু পিছনে যাই আমরা, আমাদের ক্রিকেট বোর্ডের প্রফেশনালিজম বা মোটামুটি ক্রিকেট বোর্ড মানে চলছে এরকম একটা অধ্যায় হলো 91 টু 96, 96 টু 2001, 2001 টু 2007, দেন এই পর্যন্ত 2024 পর্যন্ত। আপনি 2091 টু 2096 যদি দেখেন, ওইখানে কিন্তু একটি অডিট হয়েছিল, প্রফেশনাল অডিট কোম্পানির মাধ্যমে অডিট হয়েছিল এবং একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। এবং 96 টু 2001 আমরা যখন দাবি তুললাম যে এই অধ্যায়টারও অডিট করা উচিত, তখন কিন্তু আমাদের যে চিফ অ্যাকাউন্টেন্ট ছিল সে কিন্তু বিদেশে পালিয়ে গিয়েছিল এবং মানে রহস্যজনকভাবে বিসিবিতে রক্ষিত সমস্ত হিসাবের ডকুমেন্টগুলি কিন্তু আগুনে পুড়ে গিয়েছিল, কোনো অডিট হয়নি। তারপরের অধ্যায়টা দেখেন 2001 টু
2007 এটা কিন্তু শুধু প্রফেশনাল অডিট কোম্পানি নয়, এখানে আর্মি থেকেও অডিট করা হয়েছিল এবং এটা সঠিকভাবে এই তথ্যগুলি যাচাই বাছাই করা হয়েছিল এবং সেই রিপোর্টগুলি কিন্তু প্রকাশিত হয়েছে। তারপরে কিন্তু আমরা আর সঠিকভাবে কোনো রিপোর্ট পাইনি, অর্থাৎ 2007 থেকে বা 8 থেকে 2024 পর্যন্ত এই অধ্যায়টুকু আমি পূর্ণ তদন্ত চাচ্ছি, সঠিক তদন্ত চাচ্ছি এবং ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে এটা যাতে অডিট করা হয় সেটা দাবি জানাচ্ছি। এই কারণে যে অনেকে অনেক কথা বলে, আসলে কাগজে কলমে কি আছে, কি হয়েছে সেটা জানার অধিকার সবার আছে, আমাদের 17 কোটি মানুষের আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বলেছেন আপনি এবং সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন বাংলা।